ডাকপিওর চিঠি লিখেছেন রিক্তা ইসলাম মায়া। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৩৭। সময় ৪টা ১৫। দুপুরে খাওয়া দাওয়া শেষে বসা ঘরে বৈঠক বসেছে। বাড়ির নূরজাহানের বিয়ের আলোচনা। বসার ঘরে সকলেই উপস্থিত। দুই পরিবারের ছোট থেকে বড় থেকে কাছের লোক পর্যন্ত বাদ যায়নি। সকলেই বসার ঘরে শুয়ে বসে দাঁড়িয়ে, যে যেখানে জায়গা পেয়েছে দাঁড়িয়ে গিয়েছে। কথাবার্তা হচ্ছে হাসান, তারান্নুর, আলেহা, মকবুল, মাহবুব ও খালেদের মাঝে। বাকিরা চুপ করে তাদের কথা শুনছে। মারিদ, রিফাত, রাদিল ডাইনিংয়ে বসে তাদের কথা শুনছে। নূরজাহান এখানে নেই। নূরজাহানকে ঘরে বসে থাকতে বলেছে তারান্নুর। নূরজাহানের বিয়ের কথা হচ্ছে, তাই নূরজাহানের আপাতত এখানে থাকার দরকার নেই। শাহানা নিজের ঘরেই শুয়েছিল। মেহমানদের দেখে কি মনে করে উঠে আসলো সেই জানে। মারিদের পরিবারের সঙ্গে বেশ আন্তরিকতা দেখিয়ে কথা বলেছে, কাজ করছে হাসি খুশিতে। এই যে এখানে নূরজাহানের বিয়ে আইনিভাবে রেজিস্ট্রেশনের কথা হচ্ছে, সেখানেও শাহানা উপস্থিত, তারান্নুরের সঙ্গে বসে আছে। মারিদ নূরজাহানের বিয়ে ধার্মিক মোতাবেক পড়ানো হয়েছিল। এখনো পর্যন্ত বিয়ের আইনিকভাবে কাবিননামা কিংবা রেজিস্ট্রেশন হয়নি। সেজন্য মারিদ উকিল দিয়ে নূরজাহান আর তার বিয়ের রেজিস্ট্রেশন পেপার বানিয়ে এনেছে। সেটাতে মারিদ আর নূরজাহানের সিগনেচার লাগবে। সেদিন বিয়েতে দুই পরিবারের সম্মতি কিংবা উপস্থিত দুটোই ছিল না। পরিস্থিতি তাই পড়ে বিয়েটা করতে হয়েছে। কতটা অপরিপক্ক শুদ্ধ হয়েছিল তাও জানা নেই কারো। সেজন্য মাহবুব বিয়ের রেজিস্ট্রেশন পেপারের সঙ্গে দুজন হুজুর ডেকে আবারও নূরজাহান এবং মারিদের বিয়ে পড়ানোর আবদার রেখে হাসানের কাছে। সমাজ কিংবা ধর্মীয় মোতাবেক যেন বিয়েটা শুদ্ধ হয়। হাসান, তারান্নুর, আলিহা বেশ অবাক চোখে একে অপরের মুখ চাওয়াচাই করে। হাসান বেশ ভাবুক হয়ে পড়েন। যেখানে মেয়ে নিয়ে ওনার এসব বিষয় চিন্তা করার কথা, সেখানে ছেলের পরিবার ওনাদের সকল মুশকিল আসান করে দিচ্ছে। নূরজাহানের কাবিন হয়নি। সেই দিন রাতে গ্রামবাসী মারিদ নূরজাহান দুজনের বিয়ে দিলেও সেটা কতটা শুদ্ধতম আর জায়েজ হয়েছে সেই সংশয়ে হাসান প্রথম দিন মারিদকে জামাতা হিসেবে নূরজাহানের ঘরে পাঠাতে পারেনি এই চিন্তা করে। অথচ এই একই চিন্তা তো দূর করতেই মারিদই এগিয়ে আসলো। নিজে থেকে কাবিননামা এবং বাবাকে দিয়ে নূরজাহানকে দ্বিতীয়বার বিয়ে করার প্রস্তাব রাখল হাসানের নিকট। ভাবুক হয়ে টলমল চোখে মামে ঘাড় ঘুরিয়ে ডাইনিংয়ে মারিদের দিকে তাকাতেই মারিদ হাসানের মনোভাব বুঝে চোখের ইশারায় আশ্বস্ত করে রাজি হতে। হাসান মাথা নাড়িয়ে সম্মতি দেয় মাহবুবকে, কিন্তু হাসানের কথা বলার বাক্য হারিয়ে গেছে। আলেয়া হাসানের মনোভাব বুঝে মাহবুবকে বলে, নূরজাহান এখন আপনাদের বাড়ির বউ। আপনারা যদি ছেলে মেয়েদের পুনরায় বিয়ে পড়াতে চান তাহলে এতে আমাদের কারো আপত্তি নেই, বরং এটা একটা উত্তম চিন্তাভাবনা হবে। ওদের বিয়েটা পরিপক্ক ছিল না, কাবিন ছিল, বাকি ছিল। দুই পরিবারের অনুপস্থিতিতে বিয়েটা হয়েছিল। সেক্ষেত্রে ছেলে মেয়েদের পুনরায় বিয়ের প্রস্তাব রাখাটা উত্তম চিন্তা। আমাদের সবারইতে সম্মতি আছে। মাহবুব আলিহার কথায় সন্তুষ্ট হয়ে বলে, তাহলে বেশ, আমরা তো বিয়ের রেজিস্ট্রেশন পেপারের সঙ্গে করে নিয়েই এসেছি। আপনারা দুজন হুজুর ডেকে আনুন, আজ রাতেই কাজটা শেষ করে ফেলি না হয়। হাসান এবার কথা বলে। সে আপত্তি জানিয়ে বলে, বিয়ের কামটা কাইলি কইলে হইব না ভাই সাহেব? কেন ভাই সাহেব, কোনো সমস্যা? হাসান ভারী শ্বাসে নমনীয় গলায় বলে, আগেরবার মাইয়াটার বিয়ের ঝামেলার মধ্য দিয়া হয়েছিল, হে লইগা কিছু করবার পারি নাই, এখন কিছু করুম না। তো এই আপনারা হেহক করে আসেন, হে লইগা চাইছিলাম কয়েকজন হুজুর ডাইকা তা করে খাওয়াইয়া এরপর বিয়েটা পড়াইতে। হাসানের কথায় কেউ আপত্তি করল না। মাহবুব তাৎক্ষণিক সম্মতি দিল। পাশ থেকে মকবুল বলল, তাহলে ভাই সাহেব, কাল বিয়ে পড়ানোর কাজটা হলে আজকে না হয় সবাই ওদের বিয়ের রেজিস্ট্রেশনের কাজটা সেরে ফেলি। ছেলে মেয়ে দুজনের থেকে কাবিননামায় সিগনেচার নিয়ে নিই, কি বলেন? হাসান সম্মতি দিয়ে বলে, আপনাদেরও যেইটা ভালো মনে হয় তাই করেন। সবার ঘরে ঠিক হলো। এখনই নূরজাহানকে ডাকেন। নূরজাহান মারিদকে একত্রে বসিয়ে বিয়ের সিগনেচার নেওয়া হবে। কিন্তু সৈয়দ বাড়ির মেয়ে বউরা একত্রে হইচই করে উঠল। নূরজাহানের জন্য শাড়ি গহনা কিনা হয়েছে, সেসব এখনও নূরজাহানকে দেওয়া হয়নি। তারপর নূরজাহান মারিদ কাবিননামায় সিগনেচার করবে। দুই জামাই বউ না সাজুক, অন্তত ভালো শাড়ি পাঞ্জাবি তো পরবে, তাই না? সৈয়দ বাড়ির বড় ছেলের কাবিন। ওনারা বিয়ের এত শপিং করেও কেন সাদামাটাভাবে বিয়ের কাবিন করাবেন? এটা কি মানা যায়? পুরুষরা সবাই সালমা, ফাতেহা, মুনিয়া, শান্তার কথাই মেনে নিয়ে কাবিননামার পেছনে সময় পিছিয়ে দেয়। সন্ধ্যা 7টার সময় ধার্য করা হয়। নূরজাহানের বিয়ের জন্য শপিং করা 9টা লাগেজ নূরজাহানের ঘরে রাখা হয়েছিল। সেগুলো এখনও নূরজাহানকে দেওয়া হয়নি। লাগেজে কী আছে শিকদার বাড়ি কেউ জানে না। সালমা সবাইকে বসতে বলে আলেহাকে নিয়ে গিয়ে গেল নূরজাহানের ঘরে। আলেহা, মান্নান, আহাদ আর শেফালিকে নিয়ে নূরজাহানের ঘর থেকে
9টা লাগেজে বসার ঘরে রাখলো। সালমা নূরজাহানকে নিয়ে আসলো। গোলাপি রঙের শাড়িটায় নূরজাহানকে লম্বা ঘোমটা দেওয়া মুখটা দেখা যাচ্ছে না। সালমা নূরজাহানকে নিজের পাশে সোফায় বসালেন। শান্তা অপর পাশে বসে নূরজাহানের ঘোমটা টেনে বলে, এত বড় ঘোমটা দেওয়ার দরকার নেই বউ, ঘোমটার জন্য তোমার মুখ দেখা যাচ্ছে না। মকবুলকে দিয়ে সবগুলো কাগজ খুলে বসার ঘরে রাখা হলো। যেখানে নূরজাহানের একটা শাড়ি ছিল না পরার জন্য, সেখানে সৈয়দ বাড়ির বউ হিসেবে নূরজাহানকে 9টা লাগেজে 8টাতেই দেওয়া হয়েছে শাড়ি, চুড়ি, থ্রি পিস, লেহেঙ্গা সহ প্রয়োজনীয় সব কিছু। বাকি একটাতে ছিল নূরজাহানের জন্য কেনা গোল্ডের বক্স। লাগেজ ভর্তি এত এত জিনিসপত্র দেখে শিকদার বাড়ির সকলেই অবাক চোখে তাকিয়ে আলেহা কপাল কুচকায়। 30-35টা গোল্ডের বক্সে কম করে হলেও 70-80 ভরি ঊর্ধ্বে সোনাদানা হবে। 42,000 টাকা ভরিতে হলেও 80 ভরি স্বর্ণের জন্য কম করে হলেও 40 লাখ টাকা গিয়েছে সৈয়দ বাড়ির মানুষের। এত টাকা খরচ করে ওনারা প্রথম দেখায় ছেলের বউকে এত গয়নাকাটি দেওয়াতে আলেহার কপাল কুচকে যায়। একবার চোখ বুলিয়ে কি মনে করে মারিদকে দেখে নেয়। মারিদ নূরজাহানের দিকে তাকিয়ে, ছেলেটা আসলে কতটুকু ভালো তিনি এখনও বুঝতে পারছেন না। মারিদের বউ হিসেবে নূরজাহানের জন্য যতটা কেনাকাটা করা হয়েছে তার সমপরিমাণ রিফাতের বউ তনিমার জন্যও কেনা হয়েছে। দুই বউকে সমপরিমাণ গয়নাকাটি থেকে শুরু করে বাকি সব প্রসাধনীও দেওয়া হয়েছে। তনিমার সুখের পাশে বসে নূরজাহানের শপিংগুলো দেখে খানিকটা অবাক হয়। সমপরিমাণ শপিং তনিমাকেও দিয়েছেন ওনারা। তনিমা সবার আড়ালে ডাইনিংয়ে বসে রিফাতের দিকে তাকায়। রিফাত মারিদকে ছোট্ট গলায় বলে, শোন মারিদ, কবুলটা না হয় তুই বললি, নেভার মাইন্ড, বিয়ের রেজিস্ট্রেশনটা কিন্তু আমার নামে করবে, বুঝেছিস? মারিদ নূরজাহানের দিকে তাকিয়েছিল। সালমা, শান্তা, ফাতেমা, মনিয়া নূরজাহানকে একে একে গয়নাকাটি পরাচ্ছিল। সে সব দেখেছে সে। পাশ থেকে রিফাত বিটকেল কথায় চোয়াল শক্ত করে মারিদ বলে, কয় প্যাক গাঁজা খাইছিস আজকে? রিফাত ঝটপট উত্তরে 4 আঙ্গুল দেখিয়ে বলে, 4 পাক খাইছি। তুই খাইবি? চল দুজন মিলে একলগে সুখ টান দিই আর গান গাইব। ধর কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মাইরা গেলে সঙ্গে কিছুই চাইব না, ইল বাবা ধর কলকি। মারিদ ঠাস করে রিফাতের মাথায় ছোট্ট পানির বোতলটা দিয়ে বাড়ি মেরেছে। সিরিয়াস মোমেন্টে মারিদকে রাগানোর জন্য সবসময় রিফাত উস্কে থাকে। রাতিল বসে বসে হাসে। রিফাতকে গুঁতো মেরে উস্কে বলে, তোর গাঁজা বাবা রাগ করেছে রিফাত। রিফাত রাতিলকে টেবিলের নিচে লাথি মেরে বলে, সর মির্জাফর। রাতিল তারপরেও হাসে। মারিদ নূরজাহানের দিকে তাকাই। রিফাত মারিদের দৃষ্টি ধরে সামনে তাকাতেই তনিমার সঙ্গে চোখাচোখি হয়। তনিমা রিফাতকে দেখছে। বিষয়টা লক্ষ্য করতেই রিফাত শান্ত ভদ্র ছেলে হয়ে বসল। তনিমাকে দেখে রিফাত কেন ভদ্র লোক সেজেছে সে জানে না, কিন্তু তনিমার সামনে ইমেজ নষ্ট করতে চায় না সে। শত হলেও তনিমা ওর ছাত্রী বউ, এখানে ইমেজ নষ্ট করা যাবে না। নূরজাহানকে একটা ম্যাজেন্টা রঙের বেনারসি শাড়ি পরিয়ে দিয়েছে আফিয়া ও সুফিয়া মিলে। নূরজাহানের লম্বা চুল ভেজা থাকা সেগুলো খোপা করেনি গন্ধ করবে বলে সালমা বেগম বেনি করতে। সুখ মনোযোগ দিয়ে নূরজাহানের ভেজা চুলে বেনি করে দেয়। নূরজাহানের চুল নূরজাহানের থেকেও লম্বা হয়। সুখ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। ছেড়ে দিলে ফ্লোরে পড়ে ময়লা লাগবে তাই। নূরজাহানের লাগেজে লাল বেনারসি শাড়ি আছে, সেটা কিন্তু কালকের বিয়ের জন্য রেখেছে সবাই। যেহেতু 2 ধাপে বিয়েটা সম্পূর্ণ হবে তাই কালকের জন্য লাল বেনারসি শাড়িটা রাখা হয়েছে। শাড়ির সঙ্গে নূরজাহানকেও মোটা মোটা নেকলেসে গোল্ডের জুয়েলারি পরিয়ে বউ সাজানো হয়েছে। সৈয়দ বাড়ির সবাই বিয়ের প্রস্তুতি নিয়েই এসেছিল, তাই নূরজাহানকে শাড়ি চুড়িতে পুরোপুরি বউ সাজানো হয়। নূরজাহানকে বসার ঘরে মাছের সোফাটায় বসানো হয়। নতুন বেনারসি আর গোল্ডের জুয়েলারিতে যেন নূরজাহানের রূপ ঝলমল করে উঠল। বসার ঘরে সবাই নূরজাহানের রূপের প্রশংসা করেছে। সুখ মারিদের ফোন নিয়ে নূরজাহানের ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। আফিয়া, সুফিয়া, তামিম, তাপস, রাতুল, মুনিয়া, ফাতেমা, শান্তা, হীরা, চৌধুরী, তনিমা সকলেই একে একে নূরজাহানের সঙ্গে বসে ছবি তুলছে। নূরজাহান অস্বস্তিতে কাঁপছে। ওর বুকটা কেমন যেন ভারী লাগছে। সেটা কাউকে কিভাবে বোঝাবে? সবাই এই বিয়েতে খুশি যেন সে একটা পুতুল, সবার কথা মতো কাজ করছে। হয়তো এই বিয়েতে সবার মঙ্গল, তাই নূরজাহান চুপচাপ সব কিছু মেনে নিচ্ছে। সালমা মারিদকে ডেকে নূরজাহানের সঙ্গে বসতে বলে। দুজনের কাবিননামার কাগজে সিগনেচার হবে। হীরা চৌধুরী একজন অ্যাডভোকেট, তিনি মারিদের বিয়ের রেজিস্ট্রেশন পেপার বানিয়ে সঙ্গে করে দিয়ে এসেছেন। সেসব কাগজগুলো গুছিয়ে টেবিলের উপরে রাখছেন। উপস্থিত সকলেই নূরজাহানের রূপের প্রশংসাই করছে, অথচ মারিদ শুধু তাকিয়ে আছে নূরজাহানের অস্বস্তিকর মুখটায়। মায়ের ডাকে মারিদ নূরজাহানের পাশে ঠাস করে বসার সময় নূরজাহানের চুলের উপর বসে পড়ল।
মারিত এমনভাবে বসেছে যেন সে নিজের অজান্তে নূরজাহানের গায়ের সঙ্গে ধাক্কা খেয়েছে। মারিদের ধাক্কায় নূরজাহান ডান হাতের বাহুতে ব্যথা পেয়েছে। খানিকটা সরে বসতে চাইলে মারিত নড়ে চড়ে নূরজাহানের বাহুর সঙ্গে আবার লেগে বসে। নূরজাহান লম্বা ঘোমটার আড়ালে মৃদু কাঁদছে। মারিদের উপস্থিতি অস্বস্তি ফিল করছে। নূরজাহানের ওপর পাশে শান্তা বসে, সেজন্য আর সরতে পারছে না। দুই পরিবারের সকলে মারিত নূরজাহানকে ঘিরে দাঁড়িয়ে আছে, ফোনে ছবি ও ভিডিও করছে। হীরা চৌধুরী প্রয়োজনীয় কাগজগুলো টেবিলের উপর রেখে মারিতকে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় সাইন করতে হবে। মারিত দক্ষ হাতে কয়েক সেকেন্ডে সবগুলো সাইন করে ছটপট করে ফেলেন। এক পাশে শান্তা নূরজাহানকে পাশ থেকে ধরে বসে, অপর পাশে মারিত নূরজাহানের শরীর ঘেঁষে বসায়। অস্বস্তিতে নূরজাহানের কান্না পাচ্ছে। ব্যাপারটা মারিদের একার জন্য নয়, বেনি প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে, নূরজাহানেরও ছিল। কিন্তু জীবন স্রোতে নূরজাহানের সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো। ভালোবাসার মানুষকে বুকে চেপে অন্যের নামে নিজেকে সঁপতে হচ্ছে এই সাইনগুলো করে। নূরজাহানের চোখে পানি, গাল বেয়ে পড়ছে। হীরা চৌধুরী নূরজাহানের হাতে কলম আর কাগজ এগিয়ে দেখিয়ে দেন, কোথায় কোথায় সিগনেচার করবে দেখিয়ে দেয়। কলম হাতে নূরজাহানের হাত কাঁপছে। নূরজাহানকে কাঁপতে দেখে সবাই সান্ত্বনা দিচ্ছে। শোক ভিডিও করতে করতে নূরজাহানের উদ্দেশ্যে চিৎকার করে বলে, আমার ভাবি জিন্দাবাদ, মারিত ভাইকে হারিয়ে তুমি তাড়াতাড়ি সই করে ফেলো তো। নূরজাহান কাঁদছে, তা দেখে হাসানও কাঁদছে। চোখ দুটো টলমল করছে পানিতে, কাঁধের গামছায় বারবার চোখের পানি মুছছে, যেন নূরজাহান দেখতে না পায়। আলেহাম হাসানের দিকে তাকিয়ে ছোট্ট গলায় বলে, তোমার মা দুর্বল মানসিকতার জন্য মেয়েটা এখন আরও কাঁদবে। তোমাকে কাঁদতে দেখলে শান্ত হও ভাই, নিজেকে শক্ত করো। কাবিননামায় কাগজে সাইন করতে গিয়ে নূরজাহানের লেখা আঁকাবাঁকা হচ্ছিল। অতিরিক্ত হাতের কম্পনে কলম ঠিক জায়গায় রাখতে পারছে না। মারিত ব্যাপারটায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে টেবিলের নিচে নূরজাহানের এক পা নিজের পায়ের চেপে ধরে। এতে নূরজাহানের কম্পন আরও বাড়ে। এতক্ষণ যাও একটু লেখাটা ঠিক ছিল। মারিত নূরজাহানের পা চেপে ধরায় নূরজাহানের হাতের কলম কাগজের ওপর থেমে যায়। হাত কাঁপছে কিন্তু লিখতে পারছে না। নূরজাহান কয়েকবার নিজের পা টেনেছেন মারিদের থেকে ছাড়াতে, কিন্তু মারিত শক্তভাবে চেপে ধরায় নূরজাহান নিজের পায়ে ব্যথা পাচ্ছিল। হীরা চৌধুরী এগিয়ে এসে নূরজাহানের হাত ধরে বাকি সাইনগুলো করিয়ে নেন। কামিননামায় সাইন শেষ হতেই সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ওঠে। শেফালি সবাইকে মিষ্টি দিয়ে যায়, সবাই মিষ্টি মুখ করে। হাসান বেরিয়ে গেলে মাজিদ আহাদ বাবার পেছনে যায়। হাসান কাছে মাহবুব বিষয়টা লক্ষ্য করে তিনি মকবুল খালিদকে সঙ্গে নিয়ে বেরিয়ে যায় হাসানের পেছনে। সাজিদ নিজের ঘরে যায় রেস্ট নিতে। মারিত নূরজাহানের সামনে কয়েক রকমের মিষ্টি রাখা হয় ওদের মিষ্টিমুখ করানোর জন্য। মারিত নিজেই নিজের মুখে মিষ্টি তুলে চিবোতে লাগেন। সে কারো অপেক্ষায় নেই। মনিয়া চামচে মিষ্টি তুলে নূরজাহানের হাতে দেয় মারিতকে খাওয়াতে। নূরজাহান ঘুমটা দিয়ে শক্ত কাঠ হয়ে বসে আছে। নূরজাহান কাঁদছে, সেটা বারবার নূরজাহানকে নাক টানায় বোঝা যায়। নূরজাহানের হাত ধরে মারিদের মুখে মুনিয়া মিষ্টি তুলে দিলে মারিত সেটা মুখে নিয়ে খেতে শুরু করে। অথচ নূরজাহানের পা তখনও মারিত ছাড়েনি। কামিননামা সম্পূর্ণ হয়েছে দেখে আলেহা নদীকে দিয়ে রান্নাঘরে যায়। পেছনে শাহানাও যায়। শান্তা বাদে সালমা, মুনিয়া, ফাতেমা, হীরা চৌধুরী সকলেই সবার ঘরে খালি করে তারানুরের সঙ্গে ভাত করে চলে যায়, বাচ্চাদের একা ছেড়ে দিয়ে, যাতে সবাই নতুন বউ জামাইকে নিয়ে আনন্দ করতে পারে। সবাই চলে যেতে রাতিল রিফাতের পাশ থেকে সরে সুখের পেছনে দাঁড়ায়। তনিমা রাতিলের জায়গায় রিফাতের পাশে দাঁড়ায়। রাতিল তনিমাকে লক্ষ্য করেনি, মনে করেছে পাশে রাতিলই আছে। রিফাত মারিত নূরজাহানের দিকে তাকিয়ে তনিমার কাজ জড়িয়ে ধরে বলে, কিরে ভাই, আজ কি মারিত আমার আগে বাসরও সেরে ফেলবে? ওর যে ভাবমূর্তি দেখছি, শালাই আমার আগে পাপ হবে নিশ্চিত। তুই আর আমি কি পেছনে পড়লাম? ভাই, আমার তো সেই হিংসা হচ্ছে। হিসেব মতে বিয়ে কিন্তু সবার আগে আমার হয়েছে, এখন বাসরটা কিন্তু সবার আগে আমার হওয়া দরকার। মারিত কিন্তু মাঝে কিট্টু লাগাইছে। তুই কিছু কর ভাই, ওর বাসরটা আটকা। তনিমা হা করে রিফাতের মুখের দিকে তাকিয়ে। রিফাত সম্পূর্ণ কথাগুলো মারিত নূরজাহানের দিকে তাকিয়ে বলে। রাতিলের সারা শব্দ না পেয়ে রিফাত তনিমার কাজ ছাকিয়ে বলতে চাইল, কিরে ভাই, কথা বলিস না যে? আস্তাক ফিরুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। রিফাত চেঁচিয়ে উঠে ছিটকে দূরে সরে তনিমার থেকে। রিফাতের চিৎকারের সকালেই রিফাতের দিকে তাকাই। শান্তা রাগান্বিত গলায় বলেন, তোর আবার কি হয়েছে, চিৎকার করছিস কেন? উপস্থিতি সকলে রিফাতের মুখের দিকে তাকিয়ে আছে দেখে রিফাত কথা কাটাতে চেয়ে বলেন, আরে কি জানি কামড় দিয়েছে আম্মা, সেজন্য চিৎকার করছি। তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও তো, এইদিকে তাকিও না। তাড়াহুড়োয় তনিমা পাশ থেকে সরে রিফাত রাতেলকে খোঁজে। রাতেল সুখের পেছনে দাঁড়িয়ে। রাতেলের চিৎকারে সুখ রিফাতের দিকে ফোন নিয়ে তাকিয়েছিল।
রিফাত রেগেমেগে রাতিলের পাশে দাঁড়াতে দাঁড়াতে বলে, হারামি, আমার পাশ থেকে সরে আসলি কেন? তোর জন্য আমার মান ইজ্জত শেষ। রাতেল কিছু বুঝতে না পেরে কপাল কুঁচকে রিফাতকে শুধিয়ে বলে, আমি আবার কি করলাম? সুখ রাতেলের কণ্ঠ পেয়ে পেছন করতে চোখাচোখি হলো রাতেলের সঙ্গে। রাতেল যে সুখের পেছনে দাঁড়িয়েছিল সেটা এতক্ষণ লক্ষ্য করেনি সুখ। রাতেলের উপস্থিতি দেখে চট করে মুখ ঘুরিয়ে সুখ এগিয়ে যায় মারিদের সামনে দাঁড়ায়। রাতেলের সরল দৃষ্টি ফের তীক্ষ্ণ হয় সুখের ওপরে। এখন সে ক্লিয়ার হয়েছে সুখ আসলে তাকে ইগনোর করছে, কিন্তু কেন? সে এমন কি কাজ করে ফেলেছে যে সুখ তাকে ইগনোর করতে হচ্ছে? রাতেল পরে মারিদ আর নূরজাহানের মিষ্টি মুখে কনসেন্ট্রেট করতে পারেনি। মনোযোগী অন্যমনস্ক মস্তিষ্ক জুড়ে শুধু সুখের ইগনোর করার ব্যাপারগুলো ঘুরতে থাকলো। মারিদ নূরজাহানের মিষ্টি মুখ শেষে শান্তা আফিয়া ও সুফিয়াকে বলে, যা তো আফিয়া সুফিয়া, তোরা মারিদের বউকে ঘরে নিয়ে যা। মেয়েটা অস্বস্তি ফিল করছে, কিছুক্ষণ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ফুপি। আফিয়া ও সুফিয়া এগিয়ে আসে। শান্তা মারিদের মধ্যস্থ থেকে নূরজাহানকে উঠে দাঁড়ালো। মারিদ পা ছেড়েছে, কিন্তু নূরজাহানের চুলে এখনো বসে। নূরজাহানের মাথায় লম্বা ঘোমটাটা ফের টেনে নিল। হাতের চুড়িগুলো ঝনঝন করে ওঠে। মারিদের কানে নূরজাহানের হাতের চুলির শব্দ গেছে, কিন্তু সে নত মস্তিষ্কে টেবিলের ওপরে ঝুঁকে মিষ্টি খাচ্ছে, যেন সে জীবনের প্রথম এত ভালো মিষ্টি খাচ্ছে। মিস হয়ে গেলে শেষ। নূরজাহান উঠে দাঁড়িয়েছে সেই কখন, অথচ মারিদ সাইড দিচ্ছে না। নূরজাহানও কিছু বলছে না, সে বোবার নাই দাঁড়িয়ে। মারিদ নিচ থেকে সরে বসলে সে বোঝাবে। আফিয়া 2-3 বার মারিদকে ডেকেছে, বলেছে নূরজাহানকে সাইড দিতে, অথচ মারিদ শুনছে না দেখে সুখ উচ্চ গলায় মারিদকে ডেকে বলে, ভাই সরে বসো, ভাবিকে সাইড দাও, দেখছো না ভাবি দাঁড়িয়ে আছে। মারিদ শেষ মিষ্টিটা মুখে তুলতে তুলতে সোফায় গা এলিয়ে বসে, যেন সে মাত্রই শুনেছে সুখের কথাটা। মারিদ সরে তো বসলই, কিন্তু পা বাড়িয়ে রেখেছে নূরজাহান যাওয়ার রাস্তা বন্ধ করে। আফিয়া নূরজাহানের হাত টানছে মারিদকে পাশ কাটিয়ে আসতে, কিন্তু মারিদ 2 পা মেলে দেওয়ায় নূরজাহান তার উপর দিয়ে ডিঙিয়ে যেতে পারছে না। পা টেনে বসো ভাই, তোমার পায়ের জন্য ভাবে যেতে পারছে না এখন। সুখ ফের বলে। হাতের আঙ্গুলে লেগে থাকা মিষ্টি রস মারিদ চুষে হিয়ালি করে মিষ্টি বলে, আমি সাইজে বড় মানুষ, তাই আমার জায়গা বেশি লাগবে। লিলিপুট মানুষ, অল্প জায়গাতে যাওয়া যায়। মারিদ কাকে লিলিপুট বলল? নূরজাহানকে। নূরজাহান রাগে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে। এখন মারিদ জায়গা না দিলেও মারিদের ওপর দিয়ে চলে যাবে নূরজাহান। মারিদ সোফা সোজা হয়ে বসলো। মারিদ অল্প করে পা সরিয়েছে, নূরজাহানকে যেতে দেবে। এই অল্প জায়গাতেই রাতুলের মতো ছোট্ট মানুষগুলো যেতে পারবে না, সেখানে নূরজাহান কিভাবে যাবে? মোট কথা, নূরজাহান যেতে হলে মারিদের সঙ্গে ঘেঁষেই যেতে হবে। সুখ নূরজাহানের হাত টেনে বললে, ভাবি তুমি আমার সাথে এসো, ভাই তোমাকে সাইড দেবে না, আমি সাহায্য করছি, তুমি ভাইয়ের পাশ কাটিয়ে এসো। সুখ নূরজাহানের পাও চেপে ধরে। নূরজাহান নত মস্তিষ্কে মারিদকে পাশ কাটাতে চাইলে হঠাৎ চুলের বেনির টানে পড়ে যায় মারিদের কোলে। নূরজাহান মৃদু চিৎকার করে ওঠে। সে সঙ্গে নূরজাহানকে পড়ে যেতে দেখে সকলে হৈ হৈ করে চিৎকার করে ওঠে। আলেহা, মুনিয়া, ফাতিমা, হীরা, সালমা সকলেই তারানুরের সঙ্গে ভাত করেছিল। তারানুর ওনাদের কিছু বলছিলেন। বাচ্চাদের সকলের হইচয়ে চিৎকার শুনে দৌড়ে এসে দেখে নূরজাহান মারিদের কোলে বসে। আফিয়া সুফিয়া সুখ হাই হাই করে উঠে নূরজাহানকে ধরতে চেয়ে বলে, ভাবি আপনি ঠিক আছেন? ব্যথা পেয়েছেন কোথাও? নূরজাহান লজ্জা শরমে তাৎক্ষণিক মারিদের কোল থেকে উঠতে চাইলে ফের চুলের বেনুতে টান খেয়ে পুনরায় বসে যায় মারিদের কোলে। এবার মারিদ ঠাস করে নূরজাহানকে কোলে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, তোর ভাবি আমার কোলে উঠতে চাচ্ছে সুখ, এই যে নিলাম কোলে। রিফাত মারিদের ব্যাপারটা দেখে এগিয়ে আসে, কপারটা রাগ দেখিয়ে বলে, জাউরামি করবি না মারিদ, নামা আমার নূরজাহানকে। তনিমা রিফাতের কথা শুনছে ভেবে জিভে কামড় পড়ল রিফাতের। সে নিজেই কথা সংশোধন করে ফের বলল, আসলে মারিদ, নূরজাহান তোকে ভয় পাচ্ছে, নূরজাহানকে রাদিলের কোলে দে। রিফাত রাদিলের নাম বলতেই রাদিল পেছন থেকে ঠাস করে রিফাতের পিঠে থাপ্পড় মেরে বলে, শালা আমার নাম বলিস কেন? নিচে মর গিয়ে, আমাকে ফাঁসাবি না এসবে। সালমা, শান্তা, মুনিয়া, আলেহা, তারানুর, ফাতেমা, শাহানা সবার সামনে দিয়ে নূরজাহানকে কোলে করে মারিদ নূরজাহানের ঘরে যায়। সুখ, আফিহা, সুফিহা, রাতুল, তামিম, তাপস সকলেই মারিদের পেছনে যাচ্ছে। রাতুল মারিদের নূরজাহানকে কোলে নেওয়ার বিষয়টা বেশ এনজয় করছে। দুজন একে অপরকে বলছে, মারিদ ভাই সুন্দরভাবে কে কোলে নিয়েছে, রিফাত ভাই ডাক্তার ভাবিকে কবে কোলে নেবে? কথাটা রাত বলেছে। রাতুল নিজের মতো করে উত্তর দিয়ে বলে, রিফাত ভাই ডাক্তার ভাবিকে রাতে কোলে নিবে, আমরা দেখব না তখন? আরে বোকা, তুই দেখবি কিভাবে? দরজা লাগানো থাকবে, রিফাত ভাই তো দরজা খুলবে না।
রিফাত রাতুলকে থামাতে পেছন থেকে দুজনের মাথায় ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলে, এই পাকনার দল, চুপ করে হাঁটা ধর, নয়তো নদীতে ফেলে দিয়ে আসবো। রাতুলের কথায় উপস্থিত সকলেই মুখ লুকিয়ে হাসছে। তনিমা রিফাত দুজনে অস্বস্তিতে পড়ে যায়। তনিমা লজ্জা এড়াতে দ্রুত মাথার ঘোমটাটা টেনে সুফিয়ার সঙ্গে যায়। রাতুল বেশ মজা নিচ্ছে ব্যাপারটাই। সে রিফাতকে টেনে নিজের সঙ্গে বসার ঘরে রেখে দিয়ে বলে, তুই দরজা লাগিয়ে এসব করিস? রাতুল না বললে তো আমরা জানতামই না তুই যে ভাই এত দুষ্টু। রিফাত গা ছাড়া দিয়ে রাতুলের হাত ফেরে বলে, হ্যাঁ, দুষ্টুমি করলাম না কিছুই, বদনাম হলাম 16 আনা। নূরজাহান মারিদকে ধরেনি। মারিদ কোলে নেওয়ার পর বেশ কয়েকবার চেষ্টা করেছিল নেমে যাওয়ার, কিন্তু মারিদ ছাড়েনি। নূরজাহানকে ওর খাটের উপরে নামিয়ে দিয়ে মারিদ ফিসফিস করে বলে, আমার দেখা সব থেকে স্বার্থপর মানুষ আপনি নূরজাহান। শিকদার বাড়িতে এত আনন্দ, এত হইচই বিগত কয়েক বছর পর আজ হচ্ছে। যে আহাদকে বাড়িতে ফেরানো যেত না, সেসব হইচই করেছে মারিদের পরিবারের সঙ্গে মিশে। তামিম তাপস আহাদের সঙ্গে ঘুরছে। স্বার্থপর সাজিত বেশ আনন্দ পাচ্ছে, সবার সাথে হইচই করে কথা বলছে। হাসান মাকবুল খালেদ মাহবুবকে নিয়ে নিজেদের বাড়ির আশপাশটায় হাঁটতে বেরিয়েছেন। আকাশে মস্ত বড় থালার নাই চাঁদ উঠেছে, প্রকৃতিতে ঠান্ডা বাতাস বইছে। কাল নূরজাহান মারিদের পুনরায় বিয়ে পড়ানো হবে, তাই আজ রাতে নূরজাহানের হাতে মেহেদি দিতে বসেছে সুফিয়া। তনিমার হাতে আফিয়া দিচ্ছে। আশানুর রাতুলের হাতে মুনিয়া মেহেদি পড়াচ্ছে। সুখ নিজের হাতে নিজে মেহেদি পড়ছে। সে কারো সাহায্য নিচ্ছে না। শান্তা, ফাতেমা, তারানুরও নূরজাহানের ঘরে বসে সবার মেহেদি পড়া হাত দেখছে। সালমা আলিহার সঙ্গে রান্নাঘরে বসে কথা বলছে। তনিমা মেহেদি পড়াতে চায়নি। সারাদিনের জার্নিতে সে ক্লান্ত, একটু ঘুমোতে পারলে ভালো লাগতো। কিন্তু তনিমার শ্বশুরবাড়ির মানুষের কারো চোখে ঘুম কিংবা শরীরে ক্লান্তি দেখা যাচ্ছে না। মারিদের বিয়ে, নতুন বউকে নিয়ে হইচই করছে সবাই। তনিমা ছোটবেলা থেকেই একক পরিবারে বড় হয়েছে। বাবা মা, ভাই, 2 ভাইকে নিয়ে ওদের সংসার। এত হইচই, এত হাঙ্গামা তনিমা থেকে অভ্যস্ত না। তনিমার অস্বস্তিকর লাগছে এই পরিবেশে। মনে হচ্ছে একটু একা থাকতে পারলে ভালো হতো। রিফাতের সঙ্গেও তনিমার কথা বলা দরকার। বিয়ে হয়েছে অনেক দিন হলো, অথচ দুজন এখনো সরাসরি কথা বলেনি। রিফাত তনিমাকে কেন এড়িয়ে যাচ্ছে সেটা জানা দরকার। রিফাত তো তনিমার চিঠিওয়ালা ছিল, দুজনের মাঝে সুন্দর একটা সম্পর্ক ছিল। তাহলে এখন রিফাত তনিমাকে ইগনোর করছে কেন? নাকি রিফাত চিঠিতে তনিমার সঙ্গে মজা নিচ্ছিল, বাস্তবে এসে তনিমাকে মানতে পারছে না, সেজন্য এড়িয়ে যাচ্ছে? ব্যাপারটা যাই কিছু হোক না কেন, রিফাত তনিমাকে অস্বীকার করুক কিংবা স্বীকার করুক, তনিমা কখনোই রিফাতকে ছাড়বে না। রিফাত ছেড়ে দিতে চাইলেও তনিমা ছাড়বে না। তনিমার সঙ্গে প্রেম যখন করতে পেরেছে, তখন বিয়েটাও মানিয়ে নিতে হবে রিফাতের। তনিমা হেরে গিয়ে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। রিফাতের নামে যখন বদনাম হয়েছে, তখন রিফাতের সঙ্গে সংসার করবে তনিমা। ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। সোজা কথায় না শুনলে রিফাতকে তাবিজ করে বশ বানিয়ে তারপর তনিমা সংসার করবে, তারপরও রিফাতকে ছাড়বে না। তনিমা কি কোনো অংশ কম নাকি, যে রিফাতকে রিজেক্ট করতে চাইলে তনিমা সেটা মেনে নেবে? তনিমা শান্তাকে ডেকে নরম সুরে বলে, আম্মু, আপনার ছেলে কোথায়? শান্তা তারানুর ও ফাতেমার সঙ্গে কথা বলছিল। তনিমার কথার উত্তরে বলে, রিফাত উঠোনে দাঁড়িয়ে আছে। সুক্তর ভাবিকে নিয়ে যা তো রিফাতের কাছে। আর তাপস, তামিমকে বলিস আমি ডাকছি, কেমন? আচ্ছা ফুপু। সুখ হাতের মেহেদিটা রেখে তনিমাকে নিয়ে উঠে গেল। কাঠগোলাপের মেহমান ঘরটাই সামনে কাউকে পিট করে দাঁড়িয়ে থাকতে দেখে সুখ ও তনিমা দুজনে মনে করলে রিফাত ফোন স্ক্রল করছে। তনিমাকে নিয়ে সুখ সেদিকে গিয়েই ডাকলো রিফাতকে, বলল, রিফাত ভাই, তোমার বউকে নিয়ে এসেছি, আমাকে বকশিস দিতে চাইলে বিকাশে পাঠিয়ে দিও। সুখের কণ্ঠ পেয়ে রাতিল ঘুরে দাঁড়ালো। সুখের সাথে তনিমাকে দেখে রাতিল ভদ্রভাবে বলে, রিফাত ঘরে আছে, তুমি যাও। তনিমা, রিফাত ও রাদিল দুজনেই ছাত্রী হয়। রিফাত স্বামী হলেও রাদিলকে তনিমা সারির চোখেই দেখে। রাদিল তনিমাকে রিফাতের ঘরের ঠিকানা বলেছে দেখে তনিমা লজ্জায় ও অস্বস্তিতে পড়ে যায়। মাথায় ঘোমটা আরও খানিকটা টেনে জি স্যার উত্তর করে রিফাতের ঘরে যায়। সুখ তনিমাকে চলে যেতে দেখে সেও চলে যেতে নিলে পেছন থেকে ডাকে রাদিল, তুই দাঁড়া সুখ। সুখ থামে না। সে চলে যাচ্ছে দেখে রাগিল রেগে শক্ত গলায় ধমকে ওঠে সুখকে, সুখ দাঁড়া, নয়তো এখন থাপ্পড় খাবি। ভদ্র রাদিলকে রেগে যেতে দেখে সুখ পেছন ফিরে তাকায়, চোখে মুখে উদাসীন ভাব। কণ্ঠে বিরক্তি নিয়ে সুখ বলে, কি বলবেন রাদিল ভাই? কিছু না বললে তুই দাঁড়াবি না? অহেতুক দাঁড়িয়ে থাকার প্রয়োজন দেখছি না। সুখের সোজা সাপটা উত্তরে রাদিল কপাল কুচকে বলে, তুই আমাকে ইগনোর করছিস? আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনাকে ইগনোর করে আমার লাভ কি হবে? রাদিল সুখের চোখে এখন একজন বড় ভাইয়ের মতন, আর কিছু না।
তুই সবাইকে তুই, তুমি আর আমাকে আপনি করে সম্বোধন করছিস কেন? আগে তো তুমি করে কথা বলতি, এখন বলিস না কেন? আপনি একজন ভদ্র মানুষ, আপনার সঙ্গে তুমি করে কথা বলা আমার সাজে না। ব্যাপারটা বেয়াদবি দেখায়। আমি যাদের আপন ভাবি তাদের সাথে তুমি করে কথা বলি। সুখের কথাটা যেন রাতিলের কাছে অবিশ্বাস্য শোনালো। রাতিল এতদিনই সুখের আপন কেউ হতে পারল না। রাতিল ভারী আশ্চর্য গলায় শুধালো, আমি তোর আপন কেউ না সুখ? না। সুখের সোজাসাপটা উত্তরে রাতিল কথা বলার মতো শব্দ খুঁজে পেল না। হুট করে ভীষণ বুক ভারী লাগছে। প্রকৃতির মাঝে থেকেও অক্সিজেনের অভাব ফিল করছে। রাতির চঞ্চল হাতে নিজের বুকের পাশের শার্টটার দুটো বোতাম খুলে বড় বড় শ্বাস নিতে নিতে সুখকে বলে, তুই যা সুখ। সুখ আর পেছন ঘুরে তাকায়নি, দেখতেও চায়নি রাতিলের কি হয়েছে। রাতিল অস্থিরতায় ঘন ঘন শ্বাস টানছে। চঞ্চল দৃষ্টি এদিক সেদিকে ঘুরিয়ে কিছু খুঁজছে। মারিত কল পাড়ে গিয়েছে। রাতিলকে অস্থির উত্তেজিত হয়ে শ্বাস নিতে দেখে সে দ্রুত এগিয়ে এসে জানতে চেয়ে রাতিলকে বলে, কি হয়েছে তোর, এমন করছিস কেন? রাতিল অস্থিরতায় বলে, তোর বোন আমাকে ভীষণ পেইন দিচ্ছে মারিত, আমি পাগল হয়ে যাব। এই দেশে আমার জন্য কিচ্ছু নেই। আমি আম্মুকে নিয়ে খুব দ্রুত লন্ডনে শিফট হয়ে যাব।